আমাদের দিকে আচ্ছা আচ্ছা, যাই হোক, নাও আই এম গোয়িং টু স্টার্ট মাই ক্লাস। আহ যে ভার ফর্ম গুলো দিয়েছিলাম, নিশ্চয়ই এগুলো মুখস্থ করেছেন বা পড়ছেন। এগুলো আরো বেশি করে পড়তে হবে। এগুলো আমরা যত বেশি পড়বো তত কিন্তু বাক্য তৈরি করতে সহজ হবে। কিভাবে সহজ হবে এটা তো আপনাকে দেখিয়েছিলাম। যেমন আমরা যদি রাইট দিয়ে একটা বাক্য রচনা করি, WRITE, এই রাইট শব্দের অর্থ হচ্ছে লেখা। রাইট শব্দের অর্থ হচ্ছে লেখা। তো এই রাইট দিয়ে বাক্য রচনা করলে, যেমন আমি চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার, এরকম হবে। কিন্তু যদি বলি আমি একটি চিঠি লিখেছিলাম, তখন হবে আই রোট আ লেটার। রাইট এর পাস্ট ফর্ম হবে রোট। যদি বলা হয় আমি একটা চিঠি লিখেছি, তখন কি হবে? আই হ্যাভ রিটেন এ লেটার। দেখেন, একেবারে প্র্যাকটিক্যাল জায়গাটা দেখাচ্ছি যে কিভাবে কথা বলাটা সহজ করা যায়। অর্থাৎ ভি অন এর অর্থ, এই যে ভি অন না, এটার অর্থ হচ্ছে লিখি, করি, যাই, খাই, বর্তমান একটা অবস্থা বোঝায়। আমি চিঠি লিখি, আমি স্কুলে যাই, আমি ভাত খাই। কিন্তু এই ভি টু, এই যে মাঝের যে অংশটা, এটার বাংলাটা কেমন হয়? এই রোট, যেমন লিখেছিলাম বা লিখেছিল। আর যখন এই ভি 3টা হবে, এই যে ভি 3, এটাকে পাস্ট পার্টিসিপল বলা হয়, তখন এর অর্থটা দাঁড়ায় হচ্ছে লিখেছে, করেছে, খেয়েছে, গিয়েছে, তাই না? অর্থাৎ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে ভি 1 ফর্ম, একটা ভি 2 ফর্ম, একটা ভি 3 ফর্ম। এই তিনটা ফর্মের তিনটা বাক্য আপনাকে করতে হবে। কিভাবে করতে হবে? এই প্রথমটার বাক্য হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, এই দ্বিতীয় নাম্বারের বাক্য হবে পাস্ট ইনডেফিনিটের বাক্য, আর এই তৃতীয় নাম্বার, অর্থাৎ যেটাকে পাস্ট পার্টিসিপল বলা হচ্ছে, এইটা প্রেজেন্ট পারফেক্টের একটা বাক্য হতে পারে। কোন জায়গায় বলেন? প্রেজেন্ট পারফেক্ট। কেমন? যেমন এই যে স্পোকেন, যদি বলা হয় আমি ইংরেজিতে কথা বলেছি, আই হ্যাভ স্পোকেন ইন ইংলিশ। স্পিক মানে কথা বলা, স্পোক অর্থ কথা বলেছিল বা বলেছিলাম, আর স্পোকেন অর্থ কথা বলিয়াছে বা কথা বলেছে। কিভাবে বলেন? কথা বলিয়াছে বা কথা বলেছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? যেমন টেক, টেক মানে হচ্ছে নেওয়া। আর যদি বলি টুকের অর্থটা কি হবে? টুকের অর্থ হচ্ছে নিয়েছিল বা নিয়েছিলাম, টুক। আর এই টেকেন শব্দের অর্থটা কি হবে? টেকেনের অর্থ হবে হচ্ছে নিয়াছে বা নিয়েছে। যেমন সে বইটা নিয়েছে, সে বইটা নিয়েছে, কি হবে? হি হ্যাজ টেকেন দ্য বুক। যদি বলা হয় সিন, এই সিন শব্দের অর্থ কেমন হবে? যেমন সে একটা পাখি, বা সে একটা সে আমাকে দেখেছে, হি হ্যাজ সিন মি, সে আমাকে দেখেছে। এই মেড দিয়ে একটা বাক্য করতে হবে, মেড। এটা হচ্ছে ভি 3। যেমন মেক মানে তৈরি করা, মেড মানে তৈরি করেছিল বা করেছিলাম, আর মেড মানে হচ্ছে তৈরি করেছে। যেমন সে একটা গাড়ি তৈরি করেছে, হি হ্যাজ মেড আ কার। সে একটা বাড়ি তৈরি করেছে, হি হ্যাজ মেড আ হাউস। দেখছেন? তাহলে এই যে মানে বাক্যগুলো, এইগুলো তৈরি করতে গেলে আমার এই ভার্ব ফর্মটা কিন্তু জানা লাগবেই। ভার্ব ফর্ম না জানলে এই বাক্যগুলা গঠন করা যাবে না। অতএব প্রথমে আপনাকে এইগুলো মুখস্থ করতে হবে। তো আমরা এখান থেকে একটু পড়ি, হ্যাঁ, গো থেকে আমরা এই পর্যন্ত একটু পড়বো। গো থেকে দেখি এই পর্যন্ত কি হয়। প্রথমে রয়েছে গো, দেখেন। তারপরে রয়েছে ওয়েন্ট, তারপরে আছে গন। তো বলবো হচ্ছে গো মানে যাওয়া, আর ওয়েন্ট মানে গিয়েছিল, আর গন মানে গিয়েছে। ডু মানে করা, ডিড মানে করেছিল, আর ডান মানে করিয়াছে। এগুলো কিসের বলেন তো? এগুলো কিন্তু ভার্বের পরিবর্তন, ভার্বের ফর্ম। ভার্বের ফর্ম না? তো এই ভার্বের ফর্ম কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে কাজে লাগে। আপনি যখন ইটেন দিয়ে বাক্য করবেন, ইট, এট, ইটেন, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, তো ইটেন দিয়ে বাক্য করতে গেলে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, বা ফিউচার পারফেক্ট টেন্স, অথবা ভয়েস চেঞ্জ, বিশেষ করে প্যাসিভ ভয়েসের ব্যবহার দিয়ে করা লাগবে। ইট, এট, ইটেন। খাই, খেয়েছিল, খেয়েছিলাম। তাহলে গো থেকে একটু পড়েন তো, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন। দেখি কোনো উচ্চারণে ত্রুটি থাকলে আমি এগুলো বলে দিব। Okay. Go and gone, do did done, eat at eaten, right road written, right road written, রাইটেন, এটা রিটেন speak বলতে হবে। spoke রিটেন, spoke, এটা রিটেন বলতে হবে, রিটেন। eaten, হ্যাঁ হ্যাঁ। did take took taken, see saw sent, make met met, have had had,
ডিং ড্যাং ডাং হ্যাঁ, গিভ, গিভ গেভ, গিভেন। এখন এই গিভ শব্দের অর্থ কি? গিভ মানে দেখেন এখানে বাংলাটা দেওয়া রয়েছে, গিভ মানে দেওয়া। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। হ্যাভ মানে কি? থাকা বা পাওয়া। মেক মানে কি? তৈরি করা। সি মানে কি? দেখা। টেক মানে কি? নেওয়া। স্পিক মানে কি? কথা বলা। রাইট মানে কি? লেখা। ইট মানে কি? খাওয়া। ডু মানে কি? করা। গো মানে কি? যাওয়া। এর প্রত্যেকটার বাংলা মুখস্থ করতে হবে। কেমন? যদি বলা হয় আমি যাই, তখন কি বলবেন? আই গো। যদি বলি আমি আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, তখন কি হবে? আই আই ওয়েন্ট। ওয়েন্ট, আর যদি বলি আমি গিয়েছি, আই হ্যাভ গন। ইয়েস, তখন দেখেন এই ভি3টা কাজে লাগবে। তখন এইটা যদি মুখস্থ না থাকে, আই হ্যাভ গন, এই গনের উৎপত্তি কোন জায়গা থেকে, গন কোথা থেকে আসলো, এটা আপনি বলতে পারবেন যে স্যার গো থেকে এসেছে। কোন জায়গা থেকে? গো থেকে। গো, ওয়েন্ট, গন। ঠিক তদ্রূপ ভাবে ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন। দেখছেন, এইগুলো মুখস্থ করে তারপর আমরা এই জায়গাটাতে আসবো যে টেন্স। এই দেখেন, প্রধানত আমরা জানি কয় প্রকার? 3 প্রকার। এটা যত ভালোভাবে আপনি শিখবেন, টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার মা হচ্ছে টেন্স। আপনি এই যে বাক্যগুলো লিখেছিলেন আগে একদিন, দেখলাম পাঠিয়েছেন আমাকে, এই বাক্যগুলো কিন্তু প্রত্যেকটা বাক্য টেন্সের কোনো না কোনো নিয়ম অনুসারে হয়েছে। যেমন দেখেন, ইউ ক্যান সি, এই যে প্রতিটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় বলেন? 4 ভাগে। হুম। স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের এই 12 প্রকার টেন্স সবগুলার প্রয়োজন হয় না। দেখেন এই যে 12 প্রকার টেন্সের সবগুলার প্রয়োজন হয় না। কোথায় বলেন? স্পোকেন ইংলিশে। তো আমাদের যেহেতু 12 প্রকার প্রয়োজন হয় না, আমরা তারপরও 12 প্রকার জেনে রাখবো। কিন্তু আমরা মেইনলি শিখবো হচ্ছে 7 প্রকার টেন্স। সেই 7 প্রকার কি আমি আগের দিনে বলেছিলাম: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস; পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস; ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এবং এই হচ্ছে 6টা। আর আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স হবে বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমাদের কথা বলতে গেলে খুব বেশি পরিমাণে লাগে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার ব্যবহার খুব বেশি। হুম। তো আমরা সারাদিনে যে কথাগুলো বলি না, এই কথার কিন্তু 90 থেকে 95 ভাগ কথাবার্তা আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট অ্যান্ড সিম্পল ফিউচার, এইগুলা ব্যবহার করে কিন্তু আমরা বলি অধিকাংশ কথাগুলা। তো আমরা প্রথমে দেখব হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। এখন এইটা আমি মোটামুটি আপনাকে একটা ধারণা দিয়েছিলাম। তো এই পাস্ট সিম্পল টেন্সের বাক্য বলতে পারবেন, বা এর গঠন প্রণালী, বা ইংলিশে বা বাংলায় কয়েকটা বাক্য কি বলতে পারবেন যে পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য কেমন হয়? যে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট বাক্য, হুম। আমি খেয়েছিলাম, আমি আমি গিয়েছিলাম, স্কুল গিয়েছিলাম, আমি মাছ ধরেছিলাম। আমি গিয়েছি। তাই না? তাহলে এই জি, যে আমি দেখেন, মাছ ধরেছিলাম, তাহলে এই তারপর এই- আমি এইগুলো, বাইরে গিয়েছিলাম। ইয়েস, সুন্দর, অনেক ধন্যবাদ। এই যে মনে রয়েছে আপনার। তো এইগুলো কি একটু বাংলা থেকে ইংলিশে বলা যাবে? যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, কি হবে? জি, আই ওয়েন্ট। went to I, না, জি, আমি I আমি went to গিয়েছিলাম, outside. আমি গিয়েছিলাম বললে শুধু বলবেন আই ওয়েন্ট। কিন্তু যদি বলা ও হয়, আমি, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি কলেজে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ও কলেজ। আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি। হুম। যদি বলা হয় আমি ঢাকায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা। তাহলে এখানে কি ব্যবহার করলেন? পাস্ট টেন্স। আরো কি করলেন এখানে? গঠন প্রণালী কি হলো? হ্যার ইউ ক্যান সি, গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম। কি হবে বলেন? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু সাবজেক্ট ফর্ম, প্লাস, ভার্বের ভি টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি বাকি অংশ। যেমন আপনি বলেছেন যে আমি গিয়েছিলাম, কি হবে? আই ওয়েন্ট। কি হবে বলেন? আই ওয়েন্ট, আমি আই ওয়েন্ট। গিয়েছিলাম। কিন্তু যখন আপনি বললেন আমি স্কুলে গিয়েছিলাম, ওই স্কুলে ওই শব্দটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। ওইটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। বুঝতে পেরেছেন? আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি ঢাকায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা। কিন্তু যখন আপনি বললেন যে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, এখানে দুইটা জিনিস আছে, একটা সাবজেক্ট আছে
আরেকটা ভার্ব আছে, ভার্বের ভি টু বসেছে। কেন বসেছে? কারণ বাক্যটা পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট। যেমন দেখেন, সে একটা ছবি এঁকেছিল, কি লেখা আছে পড়েন, সে একটা ছবি এঁকেছিল, কি হবে? হি ড্রিউ এ পিকচার। সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে ইংরেজিতে কথা বলেছিল, হি স্পোক ইন ইংলিশ। হি স্পোক, দেখেন এই স্পোক কোন জায়গা থেকে এসেছে? স্পিক থেকে। কোন জায়গা থেকে বলেন? স্পিক স্পিক। থেকে। হি স্পোক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলেছিল। আচ্ছা, এখন এই বাক্যগুলো আমরা শুধু এইটুক শিখে থেমে থাকবো না। সে একটা ছবি এঁকেছিল, এটার নেগেটিভ কি হবে? এর বাংলাটা কি হবে? নেগেটিভের বাংলাটা কি হয় বলেন তো? তো কি হবে তো? হি হি ডোন্ট, না হি ডোন্ট, হি হচ্ছে বলেন, হচ্ছে হচ্ছে, সমস্যা নাই বলেন। যা মনে আসে, যা হি মনে ডোন্ট আসে, হ্যাঁ, যা মনে আসে তাই বলতে হবে। বলতে বলতে এক সময় ভুল হবে, ভুল হতে হতে এক সময় সঠিক হয়ে যাবে। হি ডোন্ট ড্র এ পিকচার, এটা তো আপনি প্রেজেন্ট টেন্সের নেগেটিভ বলেছেন, কিন্তু এটা তো পাস্ট টেন্সের নেগেটিভ। যেমন দেখেন এর, ওটা পাস্ট টেন্স। হ্যাঁ, এর বাংলাটা কি হবে হি নেগেটিভে? হি ডিডেন্ট ড্র এ পিকচার। হি ডিডেন্ট, হি ডিডন্ট ড্র এ পিকচার। ডিডেন্ট দিলে ড্র কিন্তু এ এখানে দেখেন, ডিডেন্ট দিলে এখানে যেমন ড্রিউ আছে, এই ড্রিউটা ব্যবহার করা যাবে না, ড্র ব্যবহার করতে হবে। হি ডিডেন্ট ড্র এ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। আচ্ছা, এইবার, এইবার দেখেন, সে একটা ছবি এঁকেছিল, হি ড্রিউ এ পিকচার। আর এইটার বাংলা কি হবে যখন নেগেটিভ করলেন, ওই যে হি ডিডেন্ট ড্র এ পিকচার, ওর বাংলাটা কি হবে? ওই যে এটা বাংলাটা হবে, হুম। ওটা আমি আমি একটি ছবি না, এঁকেছিলাম না। হ্যাঁ, এঁকেছিলাম না ওইটা বলা যায় না, আমি ওইটা শোনার জন্যই আপনার কাছে আমি জিজ্ঞাসা করলাম। সে একটি ছবি এঁকেছিল, আর সে একটা ছবি এঁকেছিল না, এই এঁকেছিল না এটা বলা যায় না, এটা ভুল বাক্য। বলতে হয় কি জানেন? সে একটা ছবি আঁকেনি। কি বলতে হবে? সে একটা ছবি আঁকেনি। এটা মনে রাখবেন একটু। সে ছবি, সে একটি ছবি এঁকেছিল না, এই বাক্যটা গ্রামেটিক্যালি রং, এটা বলা যায় না। সে একটি ছবি আঁকেনি। হুম। তারপরের বাক্য কি আছে একটু নেগেটিভ করার চেষ্টা করেন। সে একটা গাড়ি চালিয়েছিল, এটা নেগেটিভ কি হবে? সে একটা গাড়ি চালিয়েছিল, সে একটা গাড়ি চালিয়েছিল। হি ডিডন্ট হি ডিডন্ট ড্রপ এ কার। তাই এটা পাস্ট না? হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। হি হি ডিডেন্ট, ডিডন্ট। এই যখন ডিডেন্ট ব্যবহার করবেন তখন কিন্তু এখানে ড্রপ বলা যাবে না। এখানে দেখেন ড্র এর পাস্ট ফর্ম, এই যে সে একটি গাড়ি চালিয়েছিল, এটা যেহেতু সাধারণ পাস্ট ইনডেফিনিট, এই জন্য হি ড্রোভ এ কার। কিন্তু যখন ডিড ব্যবহার করব তখন এই ড্রোভ থাকবে না, এটা বেস ফর্মে চলে আসবে। বেস ফর্ম মানে মনে আছে তো, ভি ওয়ান ফর্ম। হি ডিডেন্ট ড্রাইভ এ কার, এই ড্রোভ এর ভি ওয়ান ফর্ম কি হবে বলেন? ড্রাইভ। হি ডিডেন্ট ড্রাইভ। মানে নেগেটিভ করার সময় ইয়া ইয়াটা ভার্বটা ইয়ে হয়ে যাবে, মানে পাস্ট ইনডিফিনিট হয়ে যাব। একদম ঠিক বলেছেন, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট না, এইটাই তো পাস্ট ইনডেফিনিট আছে, এই যে হি ড্রোভ। আর আপনি যখন ডিড ব্যবহার করলেন, ওই যে হি ডিড নট, তখন ড্রোভ বলা যাবে না, তখন ড্রাইভ বলতে হবে। হি ডিড নট ড্রাইভ এ কার, মানে ডিড ব্যবহার করলে এই ড্রোভ, তো এটা তো ভার্বের ভি টু ফার্স্ট ফর্ম, কিন্তু ডিড ব্যবহার করলে তখন প্রেজেন্ট ফর্ম হবে, ড্রাইভ হবে। বুঝতে পেরেছেন? যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। কিন্তু যদি বলি আমি ভাত খাইনি, তখন আই ডিড নট ইট দিতে হবে। আই ডিড নট ইট রাইস। ডিড ব্যবহার করলে ভার্বের, ওই যে কেবল ভার্ব ফর্ম দেখালাম না, ডিড ব্যবহার করলে ভার্বের ভি অন ফর্ম হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ ডিড ব্যবহার করলে তখন কিন্তু ভার্বের ভি টু বা ভি থ্রি ফর্ম কাজে লাগবে না, তখন কিন্তু ভি অন ফর্ম হবে। সে একটা ছবি এঁকেছিল, প্রথম বাক্যটা দেখেন, হি ড্রিউ এ পিকচার। কিন্তু যখন বললাম সে একটা ছবি আঁকেনি, সে একটা ছবি আঁকেনি, হি ডিড নট ড্র এ পিকচার, কি হবে বলেন? হি ডিড নট ড্র এ পিকচার, সে একটা ছবি আঁকেনি। মনে রাখবেন এগুলা। আচ্ছা, এবার দেখেন সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা তো একেবারে সহজ। কি লেখা আছে এখানে পড়েন তো, কোনো কাজ। সিম্পল প্রেজেন্ট টেন্স, কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকলে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। সাধারণত অতীতের বর্তমান কালের কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট, চিরন্তন সত্য, হুম। ইউনিভার্স,
ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে বৈজ্ঞানিক সত্য। এখানে সবগুলো পড়েন নিচে, এই একেবারে সব নিচে পর্যন্ত। বৈজ্ঞানিক বৈজ্ঞানিক সত্য, স্কিন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ট্রুথ, এগুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়। চিনবার উপায়: বাংলা ক্রিয়াপদের সাথে রসি এ অন্তঃস্থ থাকে। যা, ই, যাই, যায়, যাও, এই এরকম হয়ে থাকে। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়, কিন্তু সাবজেক্ট যদি থার্ড থার্ড পারসন পার্সন থার্ড সিঙ্গুলার। পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস ইএস যোগ হয়। যেমন সাবজেক্ট প্লাস হুম বি, সাবজেক্ট প্লাস যেমন সাবজেক্ট সাবজেক্ট প্লাস প্লাস ভার্ব, ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন। বাক্যগুলো পড়েন। যেমন আই গো টু স্কুল, আমি স্কুল যাই। হি গজ টু স্কুল, সে স্কুল যায়। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। দে দে আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। হি কামস হি কামস হিয়ার এভরি ডে, সে প্রতিদিন এখানে আসে। আহ, একবার ইন 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 বেশ ইন ইন ইনভেস্ট, বাংলা ইয়ার। ধন্যবাদ। এটা উচ্চারণ হবে হচ্ছে ইনোভেটস। হ্যাঁ, ইনোভেট শব্দের অর্থ হচ্ছে কি চালু করা। ইনোভেট শব্দের অর্থ কি বলেন, চালু করা। দেখেন এটা আমরা ভেঙে ভেঙে যদি পড়ি, ভেঙে ভেঙে যদি পড়ি তাহলে সহজ হয়ে যায়। কেমন? আই এন এন ও, ইনো। আই এন এন ও, ইনো। ভি এ টি ই এস, ইনোভেটস। ইনোভেটস এর অর্থ হচ্ছে চালু করা। অর্থাৎ আকবর নামে একজন রাজা ছিলেন ভারতবর্ষে, উনি কিন্তু প্রথম এই বাংলা সাল চালু করেছিলেন। দেখবেন পয়লা বৈশাখে খুব ঘটা করে পালন করা হয় না? তো সেটাই বলছে যে আকবর ইনোভেটস বাংলা ইয়ার, আকবর বাংলা সাল চালু করেন। অর্থাৎ বলা হচ্ছে সাবজেক্ট বসাতে হবে। কি বসাতে হবে বলেন? খুব সহজ, দেখেন সাবজেক্ট। সাবজেক্ট কি এই বাক্যে? আই। প্রথম বাক্যটা দেখেন, সাবজেক্ট কি হবে? আই। বাক্য কিভাবে গঠন করতে হয় আমরা শিখে নিব। সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব কি হবে? গো। আর এই এক্সটেনশন কি হবে? স্কুল। তো স্কুলের আগে একটা টু বসিয়েছে, এই টুটাকে কি বলে বলেন তো? আপনি তো জানেন, প্রেপোজিশন। কি বলে? প্রেপোজিশন। মনে আছে? আই গো, আই গো স্কুল, এটা বললে ভালো শোনা যায় না। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। টু মানে হচ্ছে কাছে, দিকে, প্রতি। টু মানে কি হবে? কাছে, দিকে, প্রতি। দিকে, প্রতি। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। অর্থাৎ সাবজেক্ট দিবেন প্রথমে, সাবজেক্ট মানে কি? কর্তা। তারপর ভার্বের ভি ওয়ান ফর্ম দিবেন, তারপর এক্সটেনশন দিবেন। সবগুলো বাক্য একই নিয়মে। আমরা ফুটবল খেলি, আমরা ইংরেজি কি? উই। তারপরে সাবজেক্টের পরে কি দিতে হবে বলেন? ভার্ব। উই প্লে, আমরা খেলি। কি খেলি? ফুটবল। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। কিন্তু ইংরেজিতে হবে আমরা খেলি ফুটবল। আমরা স্কুলে যাই, আমরা যাই স্কুলে। ছেলেরা তাস খেলে, ছেলেরা খেলে তাস। আমি ঢাকায় যাই, আমি যাই ঢাকায়। এইবার দেখেন এটা পড়বো, ফিউচার সিম্পল টেন্স, কোনো কাজ ভবিষ্যৎকালে পড়েন। হ্যাঁ, ফিউচার সিম্পল টেন্স, কোন কাজ ভবিষ্যৎকালে সংঘটিত হয় এরূপ বোঝালে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। চিনবার উপায়: বাংলা ক্রিয়াপদের সাথে ব, বে বা বেন থাকে। গঠন: সাবজেক্টের পর পার্সন অনুসারে শেল বা উইল উইল বসে এবং ভার্বের প্রেজেন্ট গ্রুপ বি ওয়ান ব্যবহৃত হয়। সাধারণত ওয়ান পার্সনের সাথে শেল এবং সেকেন্ড থার্ড পার্সনের সাথে উইল বসে, কিন্তু মডার্ন মডার্ন গ্রামার অনুযায়ী যখন সকল জায়গায় উইল ব্যবহৃত করা নিয়ম চালু হয়েছে, হুম দেখেন সাবজেক্ট এখানে প্লাস সাবজেক্ট প্লাস শেল। শ্যাল উইল প্লাস ভিয়ন, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভিয়ন প্লাস এক্সটেনশন। অর্থাৎ গঠন করতে হবে আপনাকে এইভাবে। কোন ভাবে? প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর শ্যাল বা উইল দিতে হবে, তারপর ভার্বের ভি অন দিতে হবে, তারপর এক্সটেনশন দিতে হবে।
আমি ইংরেজিতে কথা বলবো। আই উইল স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলবো। আই উইল স্পিক ইন ইংলিশ। দেখছেন তাহলে এখানে কিভাবে গঠন করেছি বলেন তো? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি? আই। সাবজেক্ট কি হবে? আই। তারপর কি হবে? সাবজেক্টের পরে শ্যাল উইল, তো বলছে এই যে মডার্ন, দেখেন মডার্ন গ্রামার অনুযায়ী, মডার্ন মানে কি? বর্তমানের যে গ্রামার গুলো, এই গ্রামারে কোথাও শ্যালের ব্যবহার দেখা যায় না। বেশিরভাগ জায়গায় আমরা উইল এর ব্যবহার করব। কিসের ব্যবহার করব বলেন? উইল। যেমন উইল। আই উইল স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলবো, তাই না? আচ্ছা, তারপর দেখেন সে ফুটবল খেলবে। হি উইল প্লে ফুটবল। তারা স্কুলে যাবে। দে উইল গো টু স্কুল। আচ্ছা, এইবার আমরা এখান থেকে এই বক্সের মাধ্যমে এগুলো তৈরি করব। কিভাবে তৈরি করব দেখেন, এখান থেকে প্রথমে একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কি নিব? আই। এইবার আই এর পরে প্রেজেন্ট টেন্সে কি বসে? রাইট বসে না রাইটস বসে? নিশ্চয়ই রাইট বসে। কিন্তু এখানে যদি হি হতো, তখন থার্ড পার্সন হলে ভার্বের পরে এস বা ইয়েস হতো। হি রাইটস, কি হতো বলেন? হি রাইটস। কিন্তু আই এর পরে রাইট হবে, আই রাইট। আচ্ছা, এরপর ভার্ব কি হবে? ভি টু হবে, রোট। না, তো এইটা শেষ করি, আই রাইট। আর এইখান থেকে একটা অবজেক্ট নিতে হবে, লেটার। বাক্যটা কি হল বলেন? আই রাইট এ লেটার। এর বাংলা কি? আমি একটা চিঠি লিখি। কিন্তু পাস্ট টেন্সে করেন, তখন আর রাইট নিলে হবে না, তখন এই জায়গা থেকে একটা ভার্ব নিতে হবে। কোন ভার্ব নিতে হবে বলেন? রোট। আই রোট এ লেটার। আমি একটা চিঠি লিখেছিলাম। আচ্ছা, এই দুটোই বাদ দেন। এবার ফিউচারের একটা বাক্য করব, কি হবে? আই উইল রাইট। কি হবে বলেন? আই উইল রাইট। এখান থেকে আই উইল রাইট। রাইট, এখান থেকে অবজেক্ট ঠিক থাকবে এ লেটার। আই উইল রাইট এ লেটার। কি হবে বলেন? আই উইল রাইট এ লেটার। বুঝেছেন আমার কথাটা? আপনাকে নিজে নিজে করতে হবে। এখন দেখেন, আই রাইট এ লেটার। এবার রাইট এর ভার্বটা বাদ দিয়ে এই ভি টু থেকে নেবো। এই দেখেন, এই যে এইটা দেখেন, আমি দেখাচ্ছি, এই যে পাস্ট সিম্পল। অর্থাৎ আই রাইট বাদ দিয়ে এবার রোট, আই রোট এ লেটার। আমি একটা চিঠি লিখেছিলাম। আর যখন ফিউচার বলবেন তখন কি বলতে হবে বলেন? আই উইল রাইট এ লেটার। এবার আপনি উই দিয়ে করেন তো, উই দিয়ে। এই যে আমি দেখাই দিচ্ছি, ঠিক এইভাবে করবেন। উই সিং এ সং। হুম। আমি একটি গান গাই। আমি না, আমরা। আই আই সে তো আমরা, sorry, আমরা। হুম। উই উই স্যাং স্যাং এ সং। হুম। আমরা একটি গান গেয়েছিলাম। হুম। তারপর হলো উই উই উইল সিং এ সং। থ্যাংক ইউ। এই আমরা এই নিয়মে আমরা নিচের, এই একটি নিয়মে গান নিচের গাই। সবগুলো, আমরা একটা গান গাইবো। উই উইল সিং এ সং অর্থ হচ্ছে আমরা একটা গান গাইবো। এইবার নিচের এই একই নিয়মে যেভাবে বললেন, এখানে ইউ অস টিভি, ইউ অস্ট টিভি, ইউ উইল অস টিভি, এইভাবে সবগুলো বলেন তো, সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করে। ওকে। হুম। ইউ ওয়াজ ইউ ওয়াজ টিভি। তুমি 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 টিভি দেখো। তারপর হইলো ইউ ইউ ওয়াজ টিভি, তুমি টিভি দেখেছিলে। তারপরে ইউ উইল ওয়াজ টিভি, তুমি টিভি দেখবে। হি হি নো হি নো হিম হি নো হিম। সে 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 জানে, সে তাকে চিনে। তারপর হইলো হি হি নিউ হিম, হুম। সে তাকে চিনেছিল। চিনেছিল, হ্যাঁ ঠিক আছে, তারপর বাংলা ঠিক আছে। তারপর হি উইল নো, সে তাকে চিনবে। হি তারপর উইল হলো নো। সি প্লে ফুটবল, হুম। সে ফুটবল খেলে। হুম। সি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। হুম। সি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। তার দে দে ড্রাইভ এ কার, সে গাড়ি চালায়। হুম। তার দে ড্রভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে। হুম। ইট 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 ড্র এ পিকচার, সে হুম। না, এখানে তো এটা একটি হুম। ইট না, আপনি তার রানা দিয়ে ইটের করেন, ইট বাদ দিয়ে রানা দিয়ে করেন। রানা ইট রাইস। না, রানা রানা ড্রু এ পিকচার, রানা একটি ছবি আঁকে। রানা রানা ড্রো ড্রো এ পিকচার, রানা একটি ছবি এঁকেছিল। রানা উইল ড্রো এ পিকচার, রানা একটি ছবি আঁকবে। ধন্যবাদ। তারপর হইলো রানা ই হুম।
রানা বলেন। ইট হুম। রাইস। হুম। রানা ইট রাইস। হুম। রানা ভাত খায়। রানা এট রাইস। রানা ভাত খেয়ে ছিল। হুম। তারপরে রানা উইল ইট। রানা ভাত খাবে। হুম। তারপরে নিচে এলো, নিচে ধরলাম হইলো রানাই। হুম। রানা গো টু ইউনিভার্সিটি। হুম। রানা ইউনিভার্সিটি যায়। হুম। রানা ওয়েন টু ইউনিভার্সিটি। রানা ইউনিভার্সিটি গিয়েছিল, হুম। মানে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল। হুম। তারপর রানা উইল গো টু হুম। ইউনিভার্সিটি। রানা বিশ্ববিদ্যালয়ে যাবে। দেখেন এখানে একটু ভুল বলেছেন, সামান্য একটু ভুল। কি বললাম? ভুলটা হচ্ছে এখানে আপনি বলেছেন রানা ইট রাইস, রানা এট রাইস, রানা ও উইল। সরি, ওই যে তো একটু ভুল করছিলাম। হ্যাঁ শোনেন, এখানে বলেছেন রানা ইট রাইস, রানা এট রাইস, রানা উইল ইট রাইস। তো এই শেষের দুইটা ঠিক আছে, এট রাইস এবং উইল ইট রাইস, এই দুইটা ঠিক আছে। কিন্তু রানা ইট রাইস, এখানে রানা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ভার্বের পরে এস বা ইএস দিতে হয়, রানা ইটস রাইস বলতে হবে। কি বলতে হবে বলেন? ইটস রাইট হ্যাঁ এই জায়গায় কিন্তু বলছিলাম। হ্যাঁ হ্যাঁ এই জায়গায় দেখেন এখানে বলে দিয়েছে, এই যে এখানে বলেছে যে, এটা একটু দেখি আমরা, এই যে সাবজেক্টের পর, এই লাইনটা একটু দেখবো, সাবজেক্টের পর পার্সন অনুসারে, না এইটা না, প্রেজেন্ট টেন্সের ভিতরে চলে যাই, সিম্পল প্রেজেন্ট। এই যে বলছে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। কি বললাম? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এখানে রানা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, রানা, রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য রানা ভাত খায়, এর ইংরেজিটা হবে রানা ইটস রাইস। কি হবে বলেন? রানা ইটস রাইস। এখানে ড্র যদি ব্যবহার করেন, রানা একটা ছবি আঁকে, কোন কালে আঁকে? বর্তমান কালে আঁকে। তাহলে রানা ড্রস আ পিকচার, এখানে ড্র এর সঙ্গে এস যোগ করতে হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? যেমন দেখেন, সে ফুটবল খেলে, কখন খেলে? বর্তমান কালে খেলে না? বর্তমান কালে খেলে তো, এই জন্য এখানে হি পেলে ফুটবল দেওয়া যাবে না, হি প্লেস ফুটবল। এই জায়গাটা কিন্তু মনে রাখবেন, লিখতে গেলে বা ইনস্ট্যান্ট কারো সামনে বলতে গেলে, তাৎক্ষণিকভাবে কারো সামনে বলতে গেলে এটা যেন মাথায় থাকে যে আমি কোন টেন্সে বাক্যটা বলতেছি। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, কোন টেন্স বলেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, এবং ওই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয় তাহলে কিন্তু ভার্বের পরে এস বা ইএস দিতে হবে। এটা নিশ্চয়ই কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো দেখেন এই যে একটা বাক্য আমরা শিখলাম উপরের বক্সের মাধ্যমে, তারা ইংরেজিতে কথা বলবে, দে উইল স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলেছিল, তখন স্পিকের ভি টু ফর্ম হবে স্পোক, দে স্পোক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে, দে স্পিক ইন ইংলিশ, বলে বললে কখন বোঝায়? বর্তমান কালে বোঝায়, এই জন্য হবে দে স্পিক ইন ইংলিশ। অর্থাৎ আপনার তিনটা টেন্সের তিনটা গঠন প্রণালী মনে রাখতে হবে। আমি যদি বলতে বলি আপনাকে, পারবেন? অবশ্যই পারবেন, কারণ প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস এক্সটেনশন। পাস্ট টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভি টু ফর্ম প্লাস এক্সটেনশন। ফিউচার টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। তো বর্তমানে শ্যালের ব্যবহার নাই, ওটা আমরা বাদ দিয়ে দিব, বলবো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন দেখেন নেগেটিভ যদি করতে চাই কি হবে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস বেস ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। নেগেটিভ করব, দেখেন এইটা আমরা এখান থেকে প্রথমে একটা ভার্ব নিলাম, উই, একটা, সরি, একটা সাবজেক্ট নিলাম উই, আমরা কি করতেছি বলেন? নেগেটিভ। তাহলে উই এর পরে এইখান থেকে একটা নেগেটিভ অক্সিলারি ভার্ব নিব,
উই এর পরে কি বসে, ডু নট বসে না ডাজ নট বসে? ডন্ট। ডোন্ট, থ্যাংক উইথ ইউ, পরে ধন্যবাদ। তাহলে ডন্ট। এখানে উই এর পরে ডোন্ট দিলাম, কতটুক হয়ে গেল? সাবজেক্ট প্লাস নেগেটিভ যুক্ত অক্সিলারি, উই ডোন্ট, কি হলো বলেন? উই ডোন্ট। এবার এখান উইথ থেকে একটা ভার্ব নিব, কি ভার্ব নিব? প্লে। কি নিব? প্লে। উই ডোন্ট প্লে। আর এইখান থেকে একটা অবজেক্ট নেন তো, ফুটবল। কি নিলেন বলেন? ফুটবল। বাক্যটা কি দাঁড়ালো? ফুটবল। উই ডোন্ট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি না। আমরা মাছ ধরি না, উই ডোন্ট ক্যাচ ফিশ। আমরা তাস খেলি না, উই ডোন্ট প্লে কার্ডস। কার্ডস মানে তাস। আমরা চিঠি লিখি না, উই ডোন্ট রাইট এ লেটার। আমরা কবিতা লিখি না, উই ডোন্ট রাইট এ পোয়েম। তাহলে আপনি ইউ দিয়ে করেন তো, ইউ দিয়ে। এখান থেকে ইউ পেলে ডি অথবা রাইট বা এখানে লেটার বা ফুটবল, ইউ দিয়ে করেন। ইউ ইউ ডোন্ট প্লে ফুটবল, তোমরা ফুটবল খেলো না। তারপরে ইউ 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 ডোন্ট রাইট এ লেটার, তুমি 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 একটি চিঠি লেখো না। তারপরে হলো কি? ইউ ইউ ডোন্ট প্লে, ইউ ডোন্ট, ইয়া হি সিং এ সং, হি হি ডাজেন্ট সিং এ সং। ধন্যবাদ। এই দেখেন, হি এর পরে যে ডাজেন্ট বসে, এটা কিন্তু আপনার মনে আছে। তাহলে বাক্যটা কিন্তু আপনি পেরে গেলেন। আপনি এই 1 নম্বর পেয়ে গেলেন, মনে করেন পরীক্ষা হচ্ছে, পরীক্ষা আপনি পাশ করে গেলেন। এখানে অনেকে হি ডোন্ট ব্যবহার করে, কারণ ওই যে একটু আগে আমি শিখাই দিয়েছি, উই ডোন্ট রাইট এ লেটার, উই ডোন্ট প্লে ফুটবল। তাহলে মনে করে হি এর পরে ডোন্ট হবে, নো। এখানে হি এর পরে ডাজেন্ট হবে। ডাজ নট কে, ডাজ নট কে শর্ট ফর্মে বলা হয় ডাজেন্ট। হি ডাজেন্ট রাইট এ লেটার। শি দিয়ে যদি বলি, শি সিং এ সং, তাহলে কি হবে? শি ডাজেন্ট সিং এ সং। আচ্ছা, এইবার দেখেন প্রেজেন্ট টেন্সের নেগেটিভ তো আপনি পেরে গেছেন। এবার পাস্ট টেন্সের নেগেটিভ করব। এখান থেকে একটা সাবজেক্ট নিলাম শি। কি নিলাম বলেন? শি। এখান থেকে প্রেজেন্ট টেন্সে যেমন নেগেটিভ শব্দ বসে ডু নট বা ডাজ নট, পাস্ট টেন্সে একটি মাত্র নেগেটিভ শব্দ বসে ডিড নট। কি বসে বলেন? পাস্ট ডিড নট। টেন্সে, পাস্ট টেন্সে এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন, হি হোক, সি হোক, উই হোক, দে হোক, এখানে ডিড নট ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন বলেন? ডিড। প্রেজেন্ট টেন্সের ডিড নট। নেগেটিভে, প্রেজেন্ট টেন্সের নেগেটিভে যেমন ডু নট বা ডাজ নট ব্যবহার করেছেন, এখানে একটি মাত্র নেগেটিভ শব্দ ব্যবহার করবেন, সেটা হচ্ছে ডিড নট। কি হবে? শি ডিড নট ড্রাইভ এ কার। এর অর্থ কি বলেন তো? শি ডিড নট ড্রাইভ এ কার, এর বাংলাটা কি বলা যাবে একটু? শি ডিড, সে একটি গাড়ি চালিয়েছিল না। হ্যাঁ, তা ওইটা বলা যাবে না, সে একটি গাড়ি চালিয়েছিল না। না। এইভাবে বলার দরকার নেই, বলবেন সে একটি ও, গাড়ি চালায়নি। সে একটি গাড়ি চালায়নি, সে ভাত খায়নি, সে আমাকে ফোন করেনি, সে গতকাল বাড়ি আসেনি, সে মাছ ধরেনি, সে ফুটবল খেলেনি। তাহলে নেগেটিভ কি বলবেন? খেলেনি, যায়নি, খায়নি, কল করেনি। বুঝা গেছে? শি ডিড নট ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালায়নি। তাহলে দে দিয়ে করেন তো, দে ডিড নট ড্র এ পিকচার, তারা একটা ছবি আঁকেনি। তারা একটা ছবি আঁকেনি। আচ্ছা, এইটা তো পেরে গেলেন ডিড নট। ফিউচার টেন্সে একটা শব্দ বসে, দেখেন এই যে মার্ক করলাম, কি বসে বলেন? ফিউচার টেন্সে কি বসে? কোন? ওন্ট। উইল নট কে কোন? উইল নট বললেও হবে, কিন্তু উইল নট কে বলা যায় ওন্ট। শর্ট ফর্মে কি বলা হয় বলেন? ওন্ট। ওন্ট। যেমন প্রেজেন্ট টেন্সে কোন? ডোন্ট, প্রেজেন্ট টেন্সে ডোন্ট, আর ফিউচার টেন্সে ওন্ট। কি হবে বলেন? ওন্ট। যেমন রানা ওন্ট গো দেয়ার, এর অর্থ কি বলেন তো? রানা ওন্ট গো দেয়ার। রানা, রানা বাইরে যাবে না। হ্যাঁ, রানা রানা বা- এখানে বাইরে না, দেয়ার মানে হচ্ছে সেখানে, এর অর্থ হবে রানা সেখানে যাবে না। রানা সেখানে যাবে না, দেয়ার মানে হচ্ছে সেখানে। যাবে। আচ্ছা, তাহলে এই বাক্যগুলো আপনি পড়ে ফেলেন। এই যে আই ডোন্ট প্লে ফুটবল, কি কি লেখা রয়েছে এইগুলো একটু পড়ি আমরা, বাংলা সহ আই পড়বেন। ডোন্ট প্লে ফুটবল। হ্যাঁ, বাংলা সহ। ওকে। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। হুম। আই ডিডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। আই ওন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। হি ডাজেন্ট ড্র এ পিকচার, সে একটি ছবি আঁকে না। হি ডিডেন্ট ড্র ড্র এ পিকচার, সে একটি ছবি আঁকেনি। আই হি হি ওন্ট ড্র ড্র এ পিকচার, সে একটি ছবি ছবি আঁকে আঁকবে না।
ধন্যবাদ। এইবার আপনি যদি, আপনাকে আমি কিছু বাংলা বাক্য নিজের থেকে তৈরি করে দিব, এইগুলো আমাদেরকে করতে হবে, আমরা ভালোভাবে শিখতে পেরেছি কিনা তার একটা প্রমাণ হয়ে যাবে। যেমন যদি বলি সে ভাত খায় না, তখন কি হবে? হি ডাজেন্ট হি ইট ডন রাইস। হি ডন হি হি ডোন্ট সে না, ভাত হি খায় না। ডাজেন্ট, হি ডাজেন্ট, সে ভাত খায় না। হি ডাজেন্ট ইট ও, রাইস। যদি বলা হয় রনি কাজটি করে না, তখন কি হবে বলেন? রনি কাজটি করে না। রনি কাজটি করে না। রনি রনি ডাজেন্ট, রনি রনি ডাজেন্ট দা ওয়ার্ক। হ্যাঁ ডাজেন্ট, এখানে ভার্ব দিতে হবে, ডাজেন্ট ডু দা ওয়ার্ক। কি হবে বলেন? রনি ডাজেন্ট ডু দা ওয়ার্ক। ডু দা ওয়ার্ক। যদি বলি রনি ঢাকায় যায় না, তখন কি হবে? রনি ঢাকা যায় না। হুম, রনি ঢাকা যায় না। রনি ডাজেন্ট, রনি 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 ডাজেন্ট ইন ঢাকা। না ওখানে ভার্ব দিতে হবে, রনি ও যায় ডাজেন্ট না। গো টু ঢাকা। রনি ডাজেন্ট গো মানে যাওয়া, সেই আসল ও ভার্বটা যায় না। বাদ পড়ে গেছে, রনি ডাজেন্ট গো টু ঢাকা। রনি ঢাকায় যায় না। যদি বলি রনি ঢাকায় যায়নি বা গিয়েছিল না, অর্থাৎ পাস্ট টেন্সের নেগেটিভ, তখন কিভাবে বলবেন? রনি ঢাকায় যায়নি। রনি 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 ডিডেন্ট ওয়েন টু ঢাকা। না, ভুল হয়ে গেল, ডিডেন্ট দিলে ওয়েন্ট দেওয়া যাবে না, ডিডেন্ট দিলে ডিড ব্যবহার করলে ওই ভার্বটা ভার্বের বেস ও, ফর্মে বসে। রনি ডিডেন্ট গো টু ঢাকা, কি হবে বলেন? রনি রনি ডিডেন্ট গো টু ঢাকা। হ্যাঁ, বুঝতে পেরেছেন, ওই যে মানে কোনো, বলছিলেন আগে। হ্যাঁ কোনো বাক্যে ডিড ব্যবহার করলে ওই বাক্যটার প্রেজেন্ট ফর্ম বসে। কোন ফর্ম বসাতে হবে? প্রেজেন্ট ফর্ম। হুম। ডিড, ফ্রম। ডিড বা ডিডেন্ট দিলে ওই যে ভার্বের ফর্ম দেখিয়ে এসেছি না, ওইখান থেকে আপনাকে ভার্বের বেস ফর্ম, বা এই জন্য বলছি দেখেন এইগুলো বারবার করে পড়তে হবে, এই যে জায়গাটা আমি দেখালাম না, এগুলো প্রচুর পরিমাণে আমাদেরকে মুখস্থ করতে হবে। যত বেশি মুখস্থ করবেন, এই যে ভার্ব ফর্ম, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। কিপ মানে রাখা, কেপ্ট, কেপ্ট। হোল্ড মানে ধরে রাখা, হেল্ড, হেল্ড। কাট মানে কাটা, কাট, কাট। থ্রো মানে নিক্ষেপ করা, থ্রো, থ্রিউ, থ্রন। চুজ মানে পছন্দ করা, চুজ, চুজেন। হুম। হার্ট মানে আঘাত করা, হার্ট, হার্ট। লিভ মানে ত্যাগ করা, লেফট, লেফট। স্পেন্ড মানে ব্যয় করা, স্পেন্ট, স্পেন্ট। মিট মানে সাক্ষাৎ করা, মেট, মেট। হ্যাঁ। রাইজ মানে ওঠা, রাইজ, রোজ, রিজেন। এটা রাইজেন বলবেন না, রিজেন, কি বলতে হবে বলেন? রিজেন। লেন্ড মানে ধার দেওয়া, লেন্ট, লেন্ট, লেন্ট। ফ্রিজ মানে জমে যাওয়া, ঠান্ডা হওয়া। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। ফ্রোজেন, ফ্রোজেন, দেখেছেন? লাইট, লিট, লিট। এই দেখেন, লাইট মানে জ্বালানো, আমরা বলি না আলোটা জ্বালিয়ে দাও তো, লাইট হবে। আর এর ভি টু ফর্ম হবে কি? লিট। এল আই টি, বানানটা দেখেন। এগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবেন। লাইট, লিট, লিট। আপনি তো বাসায় অনেক কাজ করেন, আমি দেখছি আসলে ভাষাটা শেখার প্রতি আপনি অনেক আগ্রহী, পারবেন, কিন্তু এই ভার্ব ফর্ম গুলো বেশি করে মুখস্থ করতে হবে। হ্যাঁ। ফল, ফেল, ফলেন, টেল, টোল্ড, টোল্ড। আমি যদি বলি তিনটা দিয়ে তিনটা বাক্য করতে হবে, পারা যাবে? টেল দিয়ে একটা বাক্য রচনা করেন, জি। টোল্ড দিয়ে একটা করেন, আই আবার ভি টেল থ্রি, হ্যাঁ বলেন। আমি বলি। হ্যাঁ, আই টোল্ড আই আমি বলেছিলাম। আই হ্যাভ টোল্ড আমি ধন্যবাদ। কিন্তু বলেছি। বাক্যটা আরেকটু বড় করেন, যদি বলেছেন এই যে প্রথমে বলেছেন আই টেল, আমি বলি, তাহলে বলেন আমি একটা গল্প বলি, কি হবে? আই টেল এ স্টোরি। আই আই টেল এ স্টোরি। দেখছেন, তাহলে আপনি প্রথমে বলেছিলেন আই টেল, আমি বলি, ওর পর আমি যোগ করে দিলাম গল্প বলি, তাহলে কি হবে? আই টেল এ স্টোরি। আই এইভাবে টেল এ দেখেন, স্টোরি। এটা কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল, হাতে কলমে আপনাকে ভাষা শিখাই দিচ্ছি, এর থেকে ভালোভাবে আর শিখানো যাবে না। এই যে কি বললেন, আই টেল, আমি বলি, কিন্তু আপনাকে আমি একটু বাড়াইয়ে বাক্যটা কিভাবে গঠন করতে হয় দেখাই দিলাম। আমি বলি, যদি বলা হয় আমি একটা গল্প বলি, আই টেল এ স্টোরি। আবার ওই বাক্যটা পাস্ট টেন্সে বলেন, আমি একটা গল্প বলেছিলাম, তখন কি হবে? আই টোল্ড এ স্টোরি। আই টোল্ড এ স্টোরি। আর যদি বলা হয় আমি একটা গল্প বলেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন কি হবে? আই টোল্ড এ আই 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 হ্যাভ টোল্ড এ আই আই হ্যাভ টোল্ড এ স্টোরি। ধন্যবাদ, আই হ্যাভ টোল্ড এ স্টোরি। দেখেন আপনি নিজেই কিন্তু বাক্য করা শিখে গেছেন, কিভাবে, হাউ টু মেক এ সেন্টেন্স
সেটা কিন্তু আপনি জেনে গেছেন। এইভাবে এই প্রত্যেকটা ভার্ব ফর্ম ধরে ধরে আপনাকে কিন্তু বাক্য গঠন করতে হবে নিজে নিজে। গতকাল যেমন করেছিলেন, এই শিটগুলো আমি এখনই পাঠিয়ে দিব। এখান থেকে সব করা লাগবে না। আপনি মাত্র 5টা বা 10টা ভার্ব দিয়ে, এক একটা ভার্ব দিয়ে 3টা করে বাক্য হবে। তাহলে 10টা ভার্বে 3×10 = 30টা বাক্য আপনি লিখবেন। অথবা আপনি ফোনে রেকর্ড করতে পারেন, সেটাও আমাকে পাঠালেও হবে, লিখলে আরো ভালো হবে। এইভাবে কিন্তু কথা বলা শিখতে হবে। হুম। থ্রো, থ্রিউ, থ্রন। চুজ, চুজ, চুজেন। হুম। তারপর গ্রো মানে বৃদ্ধি পাওয়া, গ্রো বৃদ্ধি পেয়েছিল, গ্রিউ কি হবে, গ্রিউ। আর গ্রোন, গ্রোন অর্থ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, এই ভার ফর্ম গুলো আমরা এইভাবে মুখস্থ করব। করার পরে দেখেন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ এইগুলো শিখতেছিলাম, এই যে, তাই না? এটা হয়ে গেছে কিন্তু। ইউ ডোন্ট রাইট এ লেটার, শি ডাজেন্ট রাইট এ লেটার, শি ডিডন্ট ড্র পিকচার, রানা ওন্ট ইট রাইস, তাই না? এখানে এই বাক্যগুলো পড়েছেন। এইবার আমরা দেখব ওইখান থেকে কিভাবে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করা যায়। এখানে দেখেন একই নিয়ম, খুব সহজ, একটু ভালোভাবে লক্ষ্য করেন। প্রথমে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। আপনি ডুও নিতে পারেন, ডাজও নিতে পারেন। তো আমি একটু আই ব্যবহার করে বাক্য করতে চাচ্ছি, আই মানে আমি। তাহলে আই এর পরে কি ডু বসে না ডাজ বসে, বলেন তো? ডু বসে। ডু বসে, ধন্যবাদ। দেখেন এই সাধারণ জিনিসটাও অনেকে পারে না, আপনি তো অনেক এগিয়ে আছেন। এই যে ডু, এরপরে একটা ভার্ব সাবজেক্ট নিলাম কর্তা আই, তাহলে কি দাঁড়ালো, ডু আই। এরপর একটা ভার্ব নিতে হবে, রাইট নিয়েছি, ডু আই রাইট। কি নিলাম বলেন, ডু আই রাইট। এইবার ডু এখান রাইট এ থেকে একটা অবজেক্ট নিতে লেটার। হবে, ইয়েস, ডু আই জি। রাইট এ লেটার। এর অর্থ কি বলেন তো, আমি কি একটি চিঠি লিখি? আমি কি এইবার আমি কি এটা চিঠি লিখি? লিখি, লিখি মানে বর্তমান কালে প্রশ্ন করা হচ্ছে নিজের কাছে নিজে। আপনি প্রশ্ন করছেন যে আমি কি বেশি মিষ্টি খাই, আমি কি বেশি চিঠি লিখি, আমি কি বেশি মোবাইল ফোনে কথা বলি। অর্থাৎ এইগুলা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। ডাজ দিয়ে একটা করেন তো, ডাজ এর পর এখানে হি আনতে হবে। ডাজ ডাজ হি নো হিম? তুমি কি তাকে চিনো? হুম। এবার বাদ বাকিগুলো সব করে ফেলেন, ডিড দিয়ে করতে হবে, উইল দিয়ে করতে হবে, দেখি আমাদের কোনো ভুল হয় কিনা। ডিড দিয়ে ডিড ডিড উই ডিড ডিড ইউ ওয়াচ টিভি? হ্যাঁ, ডিড ইউ ওয়াচ টিভি। তুমি কি আচ্ছা, বাক্য সঠিক হয়েছে, ডিড ইউ ওয়াচ টিভি, কিন্তু এর বাংলাটা কি, সঙ্গে সঙ্গে বাংলাও বলে যেতে হবে। জি, তুমি কি তুমি কি টিভি দেখছিলে? তুমি কি টিভি দেখছিলে? হ্যাঁ, হয়েছে। এবার উইল বা অন্য কিছু দিয়ে করেন, উইল বা ওন্ট বা যা উইল যা দিয়া। আছে। উইল শি প্লে ফুটবল? সে সে কি ফুটবল ফুটবল খেলেছিল? ইয়া, হুম। সে কি না, ফুটবল খেলে? এখানে কি বলছেন, উইল সি প্লে ফুটবল, উইল সি প্লে ফুটবল। সে কি এর অর্থটা হবে সে কি সে কি ফুটবল ফুটবল খেলবে, খেলবে? সে কি ফুটবল খেলবে। অর্থাৎ এটা ভবিষ্যতের একটা ইন্টারোগেটিভ প্রশ্ন, সে কি ফুটবল খেলবে, সে কি বাড়ি যাবে, সে কি মাছ ধরবে। এটাকে এখানে উইল ব্যবহার করে করতে হবে, উইল হি গো টু হোম, উইল হি গো হোম। সে কি বাড়ি যাবে, সে কি আজ ঢাকায় যাবে, উইল হি গো টু ঢাকা টুডে। কি হবে, সে কি আজ ঢাকায় যাবে, উইল হি গো টু ঢাকা টুডে। তারপর বলেন, ওখানে প্রত্যেকটা যে বাক্য গঠন করতে হবে দেখেন, এইগুলা যখন হয়ে যাবে আপনি এই বাক্যগুলো পড়েন, ডাজ হি রাইট এ লেটার, ডাজ হি রাইট এ লেটার। তারপর সে কি চিঠি লেখে, এই বাক্য কটা পড়েন। ডাজ হি রাইট এ লেটার? সে কি চিঠি লেখে? ডিড হি রাইট এ লেটার? সে কি চিঠি লিখেছিল? উইল হি রাইট এ লেটার? সে কি চিঠি লিখবে? আচ্ছা, এখানে বলেছেন উইল হি রাইট এ লেটার, সে কি চিঠি লিখবে। তো এইটাকে যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, সে কি চিঠি লিখবে না, তখন কি হবে বলেন তো? সে সে কি চিঠি লিখবে না? হুম। সে কি সে কি চিঠি লিখবে না? হুম। এটাই। ও, সে কি চিঠি লিখবে না? এই উইল, ওন্ট ওন্ট হি? উইলকে নট করতে হবে, ওন্ট হি রাইট এ লেটার। কি, উইল ওন্ট। ওন্ট, ওন্ট হি জি।
ওন্ট হি রাইট এ লেটার। ওন্ট হি রাইট এ লেটার। এইবার দেখেন আমি কি যা চিঠি লিখবে না? যা শিখাচ্ছি এইগুলো এখানে রয়েছে, স্টেপ 4-এ আমরা এইগুলা পাবো। কিসে পাবো? স্টেপ 4-এ। স্টেপ 4 এর মাধ্যমে নেগেটিভ ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বা প্রশ্ন না বোধক, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থ হচ্ছে প্রশ্ন না বোধক বাক্য তৈরি করব। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন এই যে ডোন্ট আই রাইট এ লেটার, প্রথমে এখান থেকে আপনি একটা শব্দ নিয়েছেন ডোন্ট, কি নিয়েছেন বলেন? ডোন্ট। তারপর আই নিয়েছি, ড- ডোন্ট আই। এরপর অবজেক্ট নিয়েছি, তারপর এখান থেকে সরি এখানে ভার্ব নিয়েছি, তারপর অবজেক্ট। ডোন্ট আই রাইট এ লেটার, আমি কি একটা চিঠি লিখি না? সে কি একটা গান গায় না? ডাজেন্ট হি সিং এ সং? তো এইভাবে বাক্যগুলো একটু বলার চেষ্টা করি, বলেন। ডোন্ট আই রাইট এ লেটার। ডোন্ট আই রাইট এ লেটার, আমি কি চিঠি লিখি না? হুম। তারপর রইলো ডোন্ট উই সিং এ সং, আমরা কি আমরা কি গান গাই না? তারপর রইলো এটা দিয়ে কি স্যার সবগুলো বলবো? হ্যাঁ সবগুলো বলেন, ওটা দিয়ে বললে না, হচ্ছে আপনার খুশি। ডোন্ট ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখো না? হুম। ডোন্ট হি নো হিম, তুমি কি তাকে চিনো না? ডোন্ট ডাজেন্ট ডাজেন্ট হি নো, ওইটা হইব ডাজেন্ট হি নো হিম, তুমি কি তাকে চেনো না? ডাজেন্ট শি প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো না? তারপর হইলো ডাজ তারপর ডোন্ট দে ড্রাইভ এ কার, তুমি কি গাড়ি চালাও না? তারপর হইলো রানা, ডাজেন্ট রানা ইট রাইস, তার ডাজেন্ট রানার, হ্যাঁ। ই এইবার দেখেন আপনি যতগুলো বাক্য ই বলেছেন, এখানে বলা হচ্ছে কি, আপনি ঠিক বলেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন ডোন্ট দিয়ে একটা করতে হবে, ডাজেন্ট দিয়ে একটা করতে হবে, ডিডন্ট দিয়ে একটা করতে হবে, ওন্ট দিয়ে একটা করতে হবে। অর্থাৎ এখানে ডোন্ট আই রাইট এ লেটার, আমি কি একটা চিঠি লিখি না? ডাজেন্ট দিয়ে করেন কি হয়? ডাজেন্ট উই সিং এ সং, আমরা কি একটা গান গাই না? ডিডিন্ট দিয়ে করেন ডিডিন্ট হি নো হিম, ডিডিন্ট হি নো হিম, সে কি তোমাকে চিনতো না? ডিডিন্ট শি প্লে ফুটবল, ডিডিন্ট শি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেনি? ওন্ট দিয়ে করেন ওন্ট দি ড্রাইভ আ কার, তারা কি একটা গাড়ি চালাবে না? ওন্ট রানা গো টু কলেজ, ওন্ট রানা গো টু কলেজ, রানা কি কলেজে যাবে না? অর্থাৎ এই যে ক্লাসটি নিলাম, একটা ক্লাসের মাধ্যমে আপনি কিভাবে প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ, তার নেগেটিভ, তার ইন্টারোগেটিভ, তার নেগেটিভ ইন্টারোগেটিভ কিন্তু শিখে গেছেন। অর্থাৎ এইটা আমাদের মাঝে মাঝে রিপিট করতে হবে। রিপিট করলে দেখবেন আমাদের মনে থাকবে। কি বলছি? আমি এটা বারবার বলবেন। ডোন্ট আই সিং এ সং, আমি কি একটা গান করি না? হ্যাঁ, আমি কি একটা গান করিনি? পাস্ট টেন্সে কি হবে? তখন ডিডিন্ট ব্যবহার করবেন। ডিডিন্ট আই সিং এ সং। তো এইভাবে কথাটা আপনাকে বলতে হবে। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল। আমি কি ফুটবল খেলি? ডু আই প্লে ফুটবল। আমি কি ফুটবল খেলি না? ডোন্ট আই প্লে ফুটবল। দেখছেন, তাহলে এখানে কিন্তু এই বাক্যগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এইবার দেখেন আমরা দেখব সেই আমাদের মহামান্য রুল, স্পোকেন রুল, যে রুলগুলো না জানলে আমরা কখনোই কথা বলতে পারি না। দেখেন অতীতকালের নিয়মিত অভ্যাস হলে বলছে করতাম, যেতাম, খেতাম ইত্যাদি অভ্যাস বুঝালে সাবজেক্ট প্লাস ইউজ টু বসে। কি বললাম? সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। প্রথমে সাবজেক্ট, তারপর ইউজ টু, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন। আমি কানাডায় বাস করতাম, এখন আর করি না, একটা সময় আমি ছিলাম। আই ইউজড টু লিভ ইন কানাডা। এগুলো পড়েন তো, আমি শাকসবজি পছন্দ করতাম। আমি আমি শাকসবজি পছন্দ করতাম। আই ইউজ টু লাইক ভেজিটেবলস। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম। আই ইউজ টু রিড হোলি কোরআন। এটা উচ্চারণ হবে রিসাইট, রিসাইট মানে আবৃত্তি করা। রিসাইট 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 হোলি কোরআন।
আমি তারপরে আমি নদীতে গোসল করতাম। আই ইউজ টু আই ইউজ টু বাথ ইন দা রাইভার। তারপরে সে নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। তারপরে উই হি উইল গেট ইউজ টু ব্রিথিং ইন দা রাইভার। তারপরে নিচে দেখেন এখানে বলা হচ্ছে সে নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে এখানে আমরা ইউজ টু ব্যবহার করেছি, আর হয়ে যাবে কখন যাবে? ভবিষ্যৎকালে। এই জন্য হি উইল গেট ইউজ টু বাথিং ইন দা রিভার। আমি নদীতে গোসল করতাম, আপনি একটা সময় যখন বাংলাদেশে ছিলেন তখন গোসল করতেন, এখন আর করেন না। এই যে অতীতকালের নিয়মিত অভ্যাস বা যেতাম, করতাম, খেতাম ইত্যাদি থাকলে ইউজ টু ব্যবহার করতে হয়। কোথায় করব? সাবজেক্টের কেবলই পরে। যেমন দেখেন, আমি নদীতে গোসল করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। আমি শাক সবজি পছন্দ করতাম, আপনি এটা আগে করতেন, এখন আর করেন না। বলা হচ্ছে আই ইউজ টু লাইক ভেজিটেবলস। আই ইউজ টু লাইক ভেজিটেবল, এটাকে বলতে হবে ভেজিটেবলস। তাহলে এই নিয়মে হবে। স্যার হুম। অনেক সময় তো উড ব্যবহার করে। হ্যাঁ, উড হচ্ছে সেটা আলাদা, উডের ব্যবহার আমি দেখাবো। যেমন উড ইউ প্লিজ টেল মি ইওর নেম। উড হচ্ছে ভদ্রতার খাতিরে ব্যবহার করা হবে। উড, কুড, শুড, প্রত্যেকটার ব্যবহার দেখাবো। এখানে দেখেন এইটা ইউজ টু, এই নিয়মটা ব্যবহার করা হয় অতীতকালে যখন নিয়মিত অভ্যাস বোঝানো হয়। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? অতীতকালে আপনি নিয়মিতভাবে করতেন, যেতেন, খেতেন, এমন বুঝালে কিন্তু এই ইউজ টু ব্যবহার করা হবে। যেমন আমি প্রতিদিন একটি ডিম খেতাম। ছোটবেলায় আপনার আম্মু প্রতিদিন আপনাকে সকালে একটা মুরগির ডিম সিদ্ধ করে খেতে দিত। এখন কিন্তু আপনি আর খান না, অতীতে একটা অভ্যাস ছিল, এমন বুঝাতে আপনাকে ইউজ টু ব্যবহার করতে হবে। আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে। ইউজ এর পরে ইডি যোগ করতে হবে, ইউজ না কিন্তু ইউজড। ইউজড কি বলতে হবে বলেন? ইউজ ইউএস ইডি, ইউজড। হ্যাঁ, ইউজ হ্যাঁ, এটা ইউজেড বলা যাবে না, ইউজড মানে শেষে একটা ড আসবে, ড। আচ্ছা, এরপর একটা রুল দেখেন। আহ এরপর আছে হ্যাভিং। এরপর একটা রুল দেখাবো হচ্ছে হ্যাভিং, এটাও খুব ইম্পর্টেন্ট একটা রুল। বলা হচ্ছে যে কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে এমন বুঝালে, বা বাক্যের মধ্যে ইয়া বা ইয়ে উচ্চারিত হলে হ্যাভিং ব্যবহৃত হয়। যেমন দেখেন, কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে, কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে এমন বুঝালে হ্যাভিং এর ব্যবহার করা হয়। যেমন দেখেন, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। দেখেন এই বাক্যগুলো কিন্তু আমাদের প্রায়ই বলা লাগে, যে আমার ইদানিং পেটে একটু সমস্যা হচ্ছে, পেটে খুব গ্যাস হচ্ছে, আমার ল্যাপটপটা নিয়ে আমার সমস্যা হচ্ছে। আপনি একটা বাইক কিনেছেন, নতুন মোটর সাইকেল, তো এইটাতে একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে, তো কি বলবেন? আমি আমার নতুন বাইকটি নিয়ে সমস্যায় পড়েছি। আমি আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে। দেখছেন? তাহলে এই যে সমস্যায় আছি, এইগুলো করতে হবে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ ল্যাপটপ। আই এম হ্যাভিং প্রবলেম উইথ ল্যাপটপ। আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়েছি, আই অ্যাম, এ দেখেন আমি পড়েছি মানে বর্তমান কালে আছে, আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ মাই বাইক। দেখেছেন? আমি মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে, আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং প্রবলেম টু ভেরিফাই মাই অ্যাকাউন্ট উইথ মোবাইল। কম্পিউটার শিখিয়া আমি আমেরিকায় যাব। হ্যাভিং লার্নড কম্পিউটার, দেখেন এই যে হ্যাভিং লার্নড কম্পিউটার, অর্থাৎ এর অর্থ কি? কম্পিউটার শিখিয়া আমি আমেরিকায় যাব, আই উইল গো টু ইউএসএ। এই মাসের বেতন পেয়ে আমি একটা মোবাইল কিনবো। হ্যাভিং গট স্যালারি ইন দিস মান্থ আই উইল বাই আ মোবাইল। এবার দেখেন হাউ কাম। স্যার বলেন বলেন। স্যার লাস্টে দিয়ে যে আবার দেখি একটু ভিন্ন। প্রেজেন্ট টু প্রেজেন্ট হ্যাঁ হ্যাঁ, আবার এইগুলো কি একটু আপনি ভিন্ন। এই লাস্টের গুলো ও একটু ভিন্ন, তাই তো? এগুলো আমি একটু শিখাই দেয়। দেখেন, কম্পিউটার শিখিয়া আমি আমেরিকায় যাব, তার মানে কি? হ্যাভিং
লার্নড, এই দেখেন হ্যাভিং ব্যবহার করলে আমার রুলে বলছে নিয়ম অনুসারে এই যে হ্যাভিং ব্যবহার করলে ভার্বের পাস্ট পার্টিসিপেল ব্যবহার করতে হবে। এই জন্য ওই যে একটু আগে ক্লাসের প্রথমে আপনাকে যে ভার্ব ফর্ম দেখাইছি না, ওই ভার্ব ফর্ম বেশি বেশি করে মুখস্থ করতে হবে। এই ভার্বের পাস্ট পার্টিসিপল যেমন দেখেন এই জায়গাটায় কম্পিউটার শিখিয়া, মানে কি কম্পিউটার শেখার পরে আমি আমেরিকায় যাব। হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু ইউএসএ। এই মাসের বেতন পেয়ে আমি একটি মোবাইল কিনবো। হ্যাভিং গট স্যালারি ইন দিস মান্থ আই উইল বাই এ মোবাইল। হ্যাভিং গট স্যালারি বেতন পাইয়া ইন দিস মান্থ এই মাসে আই উইল বাই এ মোবাইল আমি একটা মোবাইল কিনবো। ঘরটা পরিষ্কার করেই তোমাকে কল করব। হ্যাভিং ক্লিনড, এই দেখেন ক্লিনের পরে ইডি বসেছে, এটা হচ্ছে ভার্বের V3 ফর্ম। হ্যাভিং ক্লিনড দ্য রুম আই উইল কল ইউ। দেখেন এই ধরনের বাংলা বাক্য প্রায় আমরা বলি। তো ও, তো এইগুলো যদি তা আপনি, হ্যাঁ ওই বলেন। যে লাস্টের গঠনটা মানে আলাদা, মানে ওটা আর থ্যাংক অন্য ইউ, সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ এটা আলাদা, ঠিক বলেছেন। তো এইটা হচ্ছে এই বাংলা এই ধরনের বাক্য যখন সামনে আসবে তখন আমাদের এইভাবে ট্রান্সলেট করতে হবে। হুম। হাউ কাম, হাউ কাম শব্দের অর্থ হচ্ছে কিভাবে বা কি কারণে। হাউ কাম শব্দের অর্থ হচ্ছে কিভাবে বা কি কারণে। যেমন কি কারণে তুমি এতটা হতাশ। হাউ কাম, হাউ কাম ইউ আর সো আপসেট। কিভাবে তুমি এত বড় একটি ভুল করলে। হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক। কি কারণে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারো না। হাউ কাম ইউ ক্যান নট মেক এ ডিসিশন। হুম। কি কারণে আমরা কখনোই একমত হতে পারি না। হাউ কাম উই নেভার অ্যাগ্রিড। অর্থাৎ এর গঠন প্রণালী কি হবে দেখেন, প্রথমে হাউ কাম ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হাউ কাম। তারপরে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্ব দিতে হবে। তারপর সাবজেক্ট, হাউ কামের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব। যেমন দেখেন কি কারণে তুমি এতটা হতাশ। হাউ কাম, এটা হচ্ছে আমার রুল অনুসারে এতটুক বসেছে প্রথমে কি, হাউ কাম। এরপরে একটা সাবজেক্ট বসেছে, সাবজেক্ট কি, ইউ। আর তারপরে ভার্ব বসেছে ইউ আর, এই আরটা হচ্ছে এখানে ভার্ব। হাউ কাম ইউ আর সো আপসেট, কি কারণে তুমি এতটা হতাশ। হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে। হাউ কাম ইউ ক্যান নট মেক এ ডিসিশন, কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না। হাউ কাম উই নেভার অ্যাগ্রিড, কি কারণে আমরা কখনোই একমত হতে পারি না। অর্থাৎ এইগুলো আপনাকে, এই নিয়মগুলো একটু জানতে হবে। এইগুলো কিসের নিয়ম বলেন তো? হাউ কাম। এইবার দেখেন খুব সহজ একটা নিয়ম, কিন্তু এগুলো স্পোকেন রুল, বুঝছেন, এগুলো অনেক দামি দেখেন, অনেক অনেক মূল্যবান। আমি এখনো কিছু করিনি বা তুমি এখনো কিছু করনি, এই ধরনের বাক্যগুলো আমরা ইয়েট টু ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন? ইয়েট টু। কি ব্যবহার করব? ইয়েট টু। যেমন আমি এখনো বিয়ে করিনি, আই অ্যাম ইয়েট টু ম্যারি। আমি এখনো কাজটা করিনি, আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনো নামাজ পড়িনি, আই অ্যাম ইয়েট টু সে প্রেয়ার। সে প্রেয়ার মানে নামাজ পড়া। আমি এখনো তাকে টাকা দেয়নি, আই অ্যাম ইয়েট টু গিভ হিম মানি। আমি এখনো বাজারে পৌঁছাইনি, আই অ্যাম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট। আই অ্যাম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট, আমি এখনো বাজারে পৌঁছাইনি। এখন কথাটা হচ্ছে আপনি এই ইয়েট টু দিয়ে আমি যে বাক্যগুলো করেছি এর বাইরে আরো অনেক বাক্য আপনাকে করতে হবে, তাহলে আপনার নিজের শেখা হয়ে যাবে। আমার কথাটা কি বোঝা যায়? জি। দেখেন এখানে আমি এখনো বিয়ে করিনি, আমি এখনো নামাজ পড়িনি, আমি এখনো তাকে টাকা ধার দেইনি, এইগুলোর বাইরে আরো অনেক কিছু বলা যায়। আমি এখনো জামাটি কিনিনি, আমি এখনো তার সঙ্গে মোবাইলে কথা বলিনি, আমি এখনো তাদের বাড়িতে যাইনি। হুম। অর্থাৎ একটা নিয়ম আমি এখনো শিখে, বাড়ি যাই। হ্যাঁ ঠিক বলেছেন, অনেক। একটা নিয়ম শিখে আপনাকে এইভাবে অনেক বাক্য গঠন করতে হবে। একটা নিয়ম দিয়ে ওই নিয়ম ঠিক রেখে আরো অনেক বাক্য গঠন করতে হবে। দেখেন আমরা প্রতিনিয়ত এই ধরনের কথা বলি। আপনাকে আমি বললাম যে ইয়াসিন সাহেব আপনি বিয়ে করেছেন, আপনি আমাকে বললেন স্যার আমি এখনো বিয়ে করিনি। তাহলে এই বাক্যটা আপনি কিভাবে করবেন? এই আই অ্যাম ইয়েট টু দিয়ে করতে হবে। আই অ্যাম ইয়েট টু ম্যারি, আমি এখনো বিয়ে করিনি। দেখেন এই ইয়েট টু এর ভিতরে
একটা নেগেটিভ কথা কিন্তু লুকায়িত রয়েছে। ইয়েট টু এর ভিতরে একটা নেগেটিভ শব্দ, যেমন এই যে আই অ্যাম ইয়েট টু ম্যারি, আমি এখনো বিয়ে করিনি। তো এইভাবেও তো করা যেত যে আই অ্যাম ডোন্ট ম্যারি বা আই অ্যাম নট ম্যারিড, এরকম বলা যেত না? কিন্তু এখানে ইয়েট টু দিলে আর নতুন করে কোনো নট বসানো লাগে না। নতুন করে কি লাগে না বলেন? কোনো নট বসানো লাগে না। আই অ্যাম ইয়েট টু ম্যারি, আমি এখনো বিয়ে করিনি। আমি এখনো নামাজ পড়িনি। আই অ্যাম ইয়েট টু সে প্রেয়ার, আমি এখনো তাকে টাকা দেয়নি। আই অ্যাম ইয়েট টু গিভ হিম মানি, আমি এখনো বাজারে যাইনি। আই অ্যাম ইয়েট টু গো টু মার্কেট। আপনি আজকে কি করবেন আমার ক্লাসটা শেষ হলে? এই ইয়েট টু দিয়ে আরো দুইটা তিনটা বাংলা বাক্য লিখবেন, তারপরে ওইটা আমাকে ইংরেজি করে পাঠাবেন। এই প্রত্যেকটা নিয়মের ভিতরে থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা যে কয়টা পারেন বাক্য করবেন। একটা নিয়ম রয়েছে হার্ডলি। এই হার্ডলির নিয়মটা কি এটা একটু পড়েন তো। হার্ডলি খুবই কম বা কদাচিৎ বা প্রায়ই না, পড়েন। হার্ডলি, হার্ডলি খুবই কম, কদাচি, প্রায় না। হুম। বাংলা বাক্যে খুবই কম, কদাচি, আহ, প্রায় না, প্রায় না। তারপরে এই ধরনের নেগেটিভ নেগেটিভ অর্থ প্রকাশ করলে হার্ডলি ব্যবহার হয়। হুম। স্ট্রাকচার সাবজেক্ট হার্ডলি, ভার্ব অবজেক্ট। এক্সাম্পল, আমি খুব কম চা খাই। হুম। আই হার্ডলি টেক টি। হুম। আমি 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 না, তুমি আমাকে খুবই কম ভালোবাসো। হুম। ইউ হার্ডলি লাভ মি। হুম। ধন্যবাদ। ইউ হার্ডলি লাভ মি, তুমি আমাকে খুবই কম ভালোবাসো। অর্থাৎ এই হার্ডলি কথাটার ভিতরেও কিন্তু একটা নেগেটিভ কথা লুকানো রয়েছে। অর্থাৎ এই হার্ডলির ভিতরেও কিন্তু একটা নট আছে। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, তার মানে কি ভালোবাসো না বললেই চলে। আমি খুবই কম চা খাই। আই হার্ডলি টেক টি। দেখেছেন? তাহলে এই রুলগুলা কিন্তু অনেক মূল্যবান, অনেক। এই দেখেন একটা রুল আছে, ইট ইজ হাই টাইম। আমরা প্রায় এই রুলটা দিয়ে বাংলায় কথা বলি, কিন্তু আমরা অনেকে জানি না যে এইটা ইট ইজ হাই টাইমের একটা রুল। যেমন দেখেন, এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়, ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়, তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। এই ধরনের বাক্যগুলো কিভাবে করবেন? ইট ইজ হাই টাইম, কি দিয়ে বলেন? ইট ইজ হাই টাইম। যেমন এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়, তাহলে প্রথমেই কিন্তু এটা ব্যবহার করতে হবে, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের পরে টু দিতে হবে। এই পর্যন্ত আমি বসাই দিলাম, ইট ইজ হাই টাইম টু। তারপর কি দিলাম? টেক প্রিপারেশন। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর কেরিয়ার। দেখেছেন? তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর কেরিয়ার। তোমার লেখাপড়া করার এখনই উপযুক্ত সময়, তোমার এখন বেড়াতে যাওয়ার উপযুক্ত সময়। এগুলো কিভাবে করবেন? ইট ইজ হাই টাইম। এই রুলগুলো খুবই সহজ, এই যে আমি একবার দেখাই দিচ্ছি না, পরবর্তীতে আপনি একবার দেখবেন, আপনি পারবেন। এরপর একটা রুল রয়েছে সো দ্যাট। সো দ্যাটের বাংলা অর্থ হচ্ছে এতই যে। সো দ্যাটের বাংলা অর্থ কি হবে বলেন? এতই যে। যেমন আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না। রাফিন এতই স্মার্ট যে সে সহজে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে। এগুলো কিভাবে বলবেন? সো দ্যাট দ্বারা। কি দ্বারা বলেন? সো দ্যাট। যেমন দেখেন, আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশই করতে পারি না। এই বাক্যটা আমরা দেখি সো দ্যাট দিয়ে কিভাবে করা যায়। যেমন দেখেন, আই অ্যাম সো উইক ইন ইংলিশ। আই অ্যাম সো উইক ইন ইংলিশ, আমি ইংরেজিতে এতই দুর্বল কি, দ্যাট, যে, আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম, আমি ইংরেজিতে পাসই করতে পারি না। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। মনে করেন সে জ্বর হয়ে এত দুর্বল হয়ে গেছে, বিছানা থেকে উঠে হাঁটতে পারতেছে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কি হবে বলেন? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক।
সে এত দুর্বল যে স্যার, সে হাঁটতে পারে না। স্যার, তাহলে দুইটা বাক্য যে মানে আলাদা আলাদা। হ্যাঁ আলাদা। তখন হ্যাঁ আলাদা, যেমন এই যে, হ্যাঁ বুঝাচ্ছি দেখেন, এই বাক্যটা দেখেন, আমি ইংরেজিতে এতই দুর্বল, এইটুকের ইংলিশ হবে আই অ্যাম সো উইক ইন ইংলিশ। এতটুক তো আপনি পারেন, আই অ্যাম সো উইক ইন ইংলিশ, আমি ইংরেজিতে এতই দুর্বল। এরপরে কি, এই যে, আমি ইংরেজিতে এতই দুর্বল যে, ওই যে ইংরেজি হচ্ছে দ্যাট, যে ইংরেজি কি বলেন, দ্যাট। এরপরে দেখেন, পরীক্ষায় পাশ করতে পারি না, তাহলে পারা ইংরেজি কি হবে বলেন, ক্যান। আর পারি না ইংরেজি কি হবে, ক্যান নট। বুঝতে পারতেছেন? যেমন আমি ইংরেজিতে জি। এতই দুর্বল, আই অ্যাম সো উইক ইন ইংলিশ, সো মানে এতই, আই অ্যাম সো উইক ইন ইংলিশ, আমি ইংরেজিতে এতই দুর্বল দ্যাট, যে আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাশ করতে পারি না। কি হবে বলেন, আই ক্যান নট আমি পারি না, পাস পাশ করতে, ইন এক্সাম পরীক্ষায়। অর্থাৎ বলা হচ্ছে আই অ্যাম সো উইক ইন ইংলিশ, আমি ইংরেজিতে এত দুর্বল দ্যাট, যে আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। আরো একটা দেখেন, জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না। কি হবে তাহলে দেখেন, জাফর এতই মোটা, এর ইংরেজি কি, জাফর ইজ সো ফ্যাট, জাফর ইজ সো ফ্যাট, সো মানে কি বলেছি বলেন, এতই, জাফর ইজ সো ফ্যাট, জাফর এতই মোটা যে, এই যে ইংরেজি কি হবে বলেন, দ্যাট, দ্যাট সে দৌড়াতে পারে না, এইটুকের ইংরেজি কি, আপনি তো এটা অবশ্যই পারবেন, সে দৌড়াতে পারে না, হি ক্যান নট রান। কি হবে বলেন, হি ক্যান নট রান। যদি বলি সে দৌড়াতে পারে, হি ক্যান রান। আর যদি বলি সে দৌড়াতে পারে না, হি ক্যান নট রান। অর্থাৎ এই রুলগুলা একটু বাসায় পড়বেন, দেখবেন আমি যে রুলগুলা দেখাচ্ছি অনেক সহজ, আপনি কথা বলতে পারবেন। প্রায় কিন্তু আমাদের এই কথাগুলো বলা লাগে যে স্যার আমি এত দুর্বল যে ইংরেজি দেখে দেখে পড়তেও পারি না, স্যার জাফর এত মোটা সে দৌড়াতে পারে না, এই ধরনের কথা কিন্তু আমরা প্রায় বলি। কিন্তু এগুলা আমরা কিভাবে বলবো, আমরা কিন্তু সেই স্ট্রাকচার জানতাম না। আর সঙ্গে এইটাও একটু আমরা দেখব যে, এটা আগে একটা ক্লাসে মনে হয় একটু দেখিয়েছিলাম যে একটা ভার্ব দিয়ে কিভাবে 30 প্রকারের বাক্য গঠন করা যায়। যেমন দেখেন, আমি স্কুলে যাই, কি হবে, আই গো টু স্কুল। আর আমি স্কুলে যাই না, একটু আগে কিন্তু আমরা এই নেগেটিভ শব্দ শিখেছি ক্লাসের শুরুর দিকে, আমি স্কুলে যাই না কি হবে বলেন, আই ডু নট গো টু স্কুল। কি হবে বলেন, আই ডু নট গো টু, আই ডোন্ট গো আই ডু গো নট টু বা স্কুল। ডু নট বা ডোন্ট যা বলেছেন ঠিক আছে, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল, ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না। এইবার দেখেন সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। কি হবে বলেন, হি গোজ টু স্কুল। আচ্ছা তাহলে এই 8টা বাক্য আমরা এখন একটু পড়বো। কি আছে দেখেন, সে স্কুলে যায়, পড়েন, হি গোজ টু স্কুল। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। হি হি ডাজেন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। ডাজ ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না? আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিডন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি? থ্যাংক ইউ। তো এইবার দেখেন এখানে আপনি গো ব্যবহার করেছেন, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। কিন্তু যদি বলি সে একটা চিঠি লেখে, তখন কি হবে, এই গো এর পরিবর্তে রাইট দিতে হবে, হি রাইটস এ লেটার। কেননা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর সাবজেক্ট এখানে থার্ড পারসন, এই জন্য হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। সে স্কুলে যায় না, তাহলে ওই বাক্যটা কি হবে, সে একটি চিঠি লেখে না। কি হবে বলেন, হি ডাজ নট, হি 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 ডাজ নট হি ডাজ নট রাইট এ রোট এ লেটার, লেটার। রাইট এ লেটার, হি ডাজ নট। অর্থাৎ এখানে রয়েছে হি ডাজ, অর্থাৎ এখানে রয়েছে হি ডাজ নট গো টু স্কুল, ওখানে করতে হবে হি ডাজ নট রাইট এ লেটার, অর্থাৎ এই গো এর পরিবর্তে রাইট দিয়ে করতে হবে, সব জায়গায় আপনাকে রাইট ব্যবহার করতে হবে, WRITE। সে কি স্কুলে যায়, তাহলে ওই বাক্যটা কি হবে, সে কি একটা চিঠি লেখে, কি হবে, ডাজ হি রাইট এ লেটার। চেক। বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে গো ভার্ব ব্যবহার করেছি, আর ওখানে আমি ব্যবহার করব সে একটা চিঠি লেখে। অর্থাৎ আপনাকে এই ভার্বের পরিবর্তনটা খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। এই বাক্যগুলো পড়েন,
আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব না, আই ওয়ন্ট গো টু স্কুল। আমি কি আজ স্কুলে যাব, উইল আই গো টু স্কুল। আমি কি আজ স্কুলে যাব না, ওন্ট আই গো টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি না, আই অ্যাম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি, অ্যাম আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি না, অ্যাম নট আই গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। কি হবে বলেন, আই ওয়াজ গোয়িং টু স্কুল। দেখেন এখানে আরো অনেক, বুঝতে পারতেছেন? এগুলো বুঝতে না পারলে বলবেন যে স্যার আমি বুঝিনি। না আচ্ছা, স্যার, হ্যাঁ, বুঝতে না পারছেন, বুঝলে আপনি শুনে বলবেন, আমিও আপনি জানি। যতবার না বুঝতে পারবেন আমি ততবার বুঝাবো, আমার কখনো বিরক্তি হবে না। দেখেন আমি স্কুলে যাচ্ছিলাম না, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। এগুলো একটু পড়েন তাহলে, আই ওয়াজ নট। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম না। ওয়াজ আই গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজন্ট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম না। তারপরে এলো আই উইল বি গোয়িং টু স্কুল, আমি আমি স্কুলে যেতে থাকবো। হুম। আই ওন্ট বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না। উইল আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো। ওন্ট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো না। থ্যাংক ইউ। দেখেন এখানে শেষের বাক্যটা কি পড়েছেন, ওন্ট আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো না, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। ওই যে বলেছি না 7টা টেন্স শিখতে হবে, সেই 7টা টেন্সের ভিতরে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সও কিন্তু আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেমন, ফিউচার ইনডেফিনিটের একটা বাংলা বাক্য বলেন, আমি বলে দিই, যেমন আমি স্কুলে যাব, কি হবে বলেন, আমি স্কুলে আমি যাব। আমি আমি স্কুলে স্কুলে যাব, যাব। এটা ফিউচার ইনডেফিনিট। আর আমি আর ফিউচার কন্টিনিউয়াস কি হবে, ফিউচার কন্টিনিউয়াস হবে আমি স্কুলে যেতে থাকবো। কি হবে বলেন, আমি স্কুলে যেতে আমি থাকবো। স্কুলে থাক। এই যে বাক্যটা দেখেন, আই উইল বি গোয়িং টু স্কুল, এর ইংলিশটা কি হবে বলেন। এই দেখেন এই যে বাক্যটা, আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল, অর্থাৎ এখানে সাবজেক্টের পরে উইল বি দিতে হবে, উইল বি, এরপর মূল ভার্বের পর আইএনজি দিতে হবে। আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। কি হবে বলেন, আই উইল বি গোয়িং টু স্কুল। আচ্ছা আপনাকে এবার মুখে মুখে ধরি, বলেন তো, আমি ভাত খাই, কি হবে, আমি ভাত খাই, আই ইট রাইস। রাইস। তো এইগুলো দ্রুত বলতে হবে, বলার আমি বা বাংলা বলার সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে, এগুলো দ্রুত বলতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেখবেন দ্রুত পারবেন। আমি বলবো আমি ভাত খাই, আপনি সঙ্গে সঙ্গে বলবেন আই ইট রাইস। আচ্ছা যদি বলো আমি ভাত খাই না, আমি ভাত খাই, আই ডোন্ট ইট রাইস। থ্যাংক ইউ। আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই না, ডোন্ট আই ইট রাইস? থ্যাংক ইউ। এবার আমি এই ইট পরিবর্তন করে দেব, যদি বলা হয় আমি একটা চিঠি লিখি, কি হবে, আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখি না, ডোন্ট আই, ইয়া, আই ডোন্ট আই, ইয়া, আই ডোন্ট ইট, ইয়া, রাইট এ লেটার। থ্যাংক ইউ। আই ডোন্ট রাইট আ লেটার, এটা বারবার বলতে হবে, আই ডোন্ট রাইট আ লেটার, আই ডোন্ট রাইট আ লেটার, আই ডোন্ট রাইট আ লেটার। হ্যাঁ, বলতে বলতে দেখবেন মুখের জড়তা কেটে যাবে। আচ্ছা, আমি কি একটা চিঠি লিখি, তখন কি হবে, ইয়া, ডু আই ইট, ইয়া, রাইট এ লেটার। ডু আই রাইট এ লেটার। ধন্যবাদ। আমি কি একটা চিঠি লিখি না, তখন কি হবে, ডোন্ট আই রাইট এ লেটার। দেখছেন, এই যে নিজে নিজে পেরে গেছেন, তার মানে কি টেন্স আপনার আমি ধরে নিলাম মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে এইখানে এই শীটটা আমি দিয়ে দিব, এই গো ভার্বকে ব্যবহার করে প্রায় 30টা বাক্য করা হয়েছে, যেমন এখানে মডাল ভার্ব ব্যবহার করা হয়েছে। যেমন দেখেন, আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কি যেতে পারি না, ক্যান নট আই গো। আমি কি যেতে পারি না, ক্যান নট আই গো। এবার এখানে গো বাদ দিয়ে আপনি ইট লিখতে পারেন, কিভাবে বলেন, আমি খেতে পারি, কি হবে বলেন, আই ক্যান আমি খেতে পারি, আই ক্যান ইট, ইট। আমি খেতে পারি। আমি খেতে পারি না, তারপরে আই, আমি খেতে পারি না, আই ক্যান্ট ইট। হ্যাঁ, আমি কি খেতে পারি, ক্যান আই ইট, ইট। আমি কি খেতে পারি না, ক্যান্ট আই ইট। দেখছেন, আপনি নিজে নিজেই পেরে যাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আমাদেরকে আগাতে হবে, এইভাবে কথা বলাটা
শিখতে পারবেন। এখানে মাস্টের ব্যবহার আছে, শ্যালের ব্যবহার আছে, শুডের ব্যবহার আছে। এই যে উড, উইলের পাস্ট টেন্স হিসাবে উড ব্যবহার করে। আপনি উড দিয়ে একটা প্রশ্ন করেছিলেন একটু আগে। এখানে দেখেন, আমি যেতাম, আই উড গো টু স্কুল। কি বলেছে? আমি স্কুলে যেতাম। আপনি যেতেন, এখন আর যান না, তো বলছে আমি স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল। আমি স্কুলে যেতাম না, আই উড নট গো টু স্কুল। আমি কি স্কুলে যেতাম? উড আই গো টু স্কুল। আমি কি স্কুলে যেতাম না? উডেন্ট আই গো টু স্কুল। এইভাবে এগুলো আপনি একটু দেখবেন আগামী ক্লাসে, বা এখানে না বুঝলে বলবেন, আমি দেখাই দিব, আর আগামী ক্লাসে এই বাদ বাকিগুলো আমি আলোচনা করব। আপনি অল্প দিনের ভিতরে কথা বলতে পারবেন। অলরেডি তো টেন্স, গ্রামার, মডাল এগুলো শিখে গেছেন। ভার্বের পরিবর্তন, আজকের ক্লাসে অনেক পরিবর্তন দেখলাম আপনার। তো এইভাবে কথা বলা শিখতে হবে, এইভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে অবশ্যই সম্ভব। কেন সম্ভব হবে না বলেন?